সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। বীজগাণিতিক অনুপাত সমানুপাতের ধারাবাহিক আলোচনায় আজকে 11.1-এর অনুশীলনী থেকে আলোচনা করব। 1 নম্বর অঙ্কটা দেখি। দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? আমি সহজ থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। অতএব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর বর্গ, a স্কয়ার বর্গ মিটার। অনুরূপভাবে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে b মিটার। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়তো তোমরা সবাই বলতে পারবে b স্কয়ার বর্গমিটার। দেখো, প্রশ্ন হচ্ছে যে এই দুটা ক্ষেত্রফলের অনুপাতটা কত? খুব সহজ। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার টু b স্কয়ার। এতটুকু অঙ্ক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমি 2 নম্বর অঙ্কটা দেখি। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। আমরা জানি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। এখানে আরটা কি? আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর পাই তো তোমরা জানো 22/7। আর কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 নম্বর অঙ্কে আমরা দেখলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর বর্গ। এখানে এটা কি? বর্গক্ষেত্রের এক বাহু বা বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রশ্ন মতে আমরা কি পাই? প্রশ্ন মতে a স্কয়ার সমান পাই আর স্কয়ার। যেহেতু প্রশ্ন বলেছিল যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে এই দুটো ক্ষেত্রফল আমরা সমান লিখলাম। এখান থেকে আমরা a এর মানটা বের করে রাখবো। উভয় দিকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি, তাহলে r এর বর্গমূল r আর এর উপর একটা রুট বসবে। আমরা এটা রেখে দিই। পরবর্তী ধাপে বলছে কি, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা এদের পরিসীমাগুলো বের করি। বিষয়গুলি তোমরা তুলে নিচ্ছ খাতায়। এখন বৃত্তক্ষেত্রের
পরিসীমা আমরা কি জানি, 2 পাই আর হচ্ছে ব্যাসার্ধ, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 বাহু সমষ্টি, একটা বাহু হল 4 বাহুর সমষ্টি হচ্ছে করে। তো আমাদেরকে এখন এই বৃত্তের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত বের করতে বলা হচ্ছে। আমরা কি পাবো? সুতরাং বৃত্তক্ষেত্রের পরিসীমা অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 পাই r/4 a। আমরা ইতিপূর্বে a এর একটা মান বের করেছিলাম, সেটা কি r√π। আমরা উভয় অনুপাতকে যদি 2r দিয়ে ভাগ করে দেই তাহলে কি হয়? 2r ভাগ করে দিলে এখানে 2 আর কাটা যায়, এখানে 2 কাটলে 2 হয়, আর কাটা যায়। সর্বশেষ আমরা কি পাই? সমান পাই অনুপাত 2√π। এটা উত্তর। আমি একে একে সবগুলো অঙ্ক নিয়েই আলোচনা করতে চাই ধারাবাহিকভাবে। 3 নম্বর অঙ্কটা দেখো। তো আমাদের এখানে দুইটি সংখ্যার অনুপাত 30:4 এবং এদের লসাগু 180, সংখ্যা দুইটি নির্ণয় করো। এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন ওই অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশির সাথে x ধরে দুটো সংখ্যা ধরে নেবে সবসময়। মনে করি সংখ্যা দুইটি 3x ও 4x এবং লিখি 3x এবং 4x। যেহেতু 30:4 ছিল অনুপাত, এখন তোমরা দেখো এখান থেকে আমরা যদি দুটো সংখ্যার লসাগু বের করি তাহলে কত হবে? সংখ্যা দুইটি লসাগু 3 আর 4 এর লসাগু 12x। এখন প্রশ্নে বলা হচ্ছে এই লসাগু সমান 180। খুব সহজ, আমরা 12x সমান 180 লিখে দিই, এখান থেকে x এর মান বের করি, বা x সমান 180/12, x সমান 12 × 12 6, 5 × 60, x সমান 15। তাহলে সংখ্যা দুইটি তো আমরা সহজেই পেয়ে যাই। প্রথম সংখ্যা হচ্ছিল 3x, তাহলে 3 × 15 সমান 45, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4x, 4 × 15 সমান 60। এটা উত্তর। আশা করি
তোমরা বুঝতে পারছো। চার নম্বর, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করে। তাহলে সরি, এখানেও আমরা ওভাবে ধরে নেব, মনে করি অনুপস্থিত ছাত্র সংখ্যা x, অতএব উপস্থিত ছাত্র সংখ্যা হচ্ছে 4x। যেহেতু 1:4 দেওয়া আছে, তাহলে মোট ছাত্র সংখ্যা কত? x প্লাস 4x সমান 5x। তাহলে প্রশ্ন আছে যে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করে। আমরা সহজেই লিখতে পারি যে অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার শতকরা হার। দেখো, মোট ছাত্র সংখ্যা নিচে লিখতে হয়, এর মধ্যে কতজন অনুপস্থিত, x, শতকরা হার গুণ 100। তাহলে আমরা এখানে x x কাটা গেল, আর 5 20 সমান 20। তাহলে আমরা উত্তর কি লিখব? যে অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যা 20%। এটা উত্তর 20%। দেখো কত সহজে আমরা এগুলো করতে পারি। পরবর্তী প্রশ্ন, একটি পণ্য দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। মনে করি দ্রব্যটি ক্রয় মূল্য 100 টাকা, অতএব 28% ক্ষতিতে, যেহেতু প্রশ্নে বলা আছে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে ক্ষতিতে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? 100 টাকায় কিনেছি, 28 টাকা ক্ষতি, তাহলে 100 মাইনাস 28 সমান 72। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, যে কারণে ক্ষতি হলো 28 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য 72,
অনুপাত 100। আমরা যদি উভয় অনুপাতকে 4 দিয়ে ভাগ করি তাহলে 4 18 72, 4 25 100। আমরা পরবর্তী প্রশ্নে আসি। 6 প্রশ্নটি হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? যেহেতু 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে আমরা ধরে নিই, মনে করি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল কত? ছিল 5x বছর। অতএব 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 7 বছর পূর্বে পিতার বয়স 5x আর পুত্রের বয়স 2x। তো তোমরা বলো বর্তমানে তাদের বয়স কত? সুতরাং বর্তমানে পিতার বয়স 5x প্লাস 7 বছর। যেহেতু 7 বছর আগে ছিল 5x, এই 7 বছরের সাথে যোগ হবে। আর বর্তমানে পুত্রের বয়স সঙ্গত কারণে 2x প্লাস 7 বছর। এখন প্রশ্ন মতে বলা আছে বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাহলে 5x প্লাস 7 প্লাস 2x প্লাস 7 সমান 70, বা 7x প্লাস 14 সমান 70। আমরা যদি আবার উপর থেকে করে আসি, বা 7x সমান 70 মাইনাস 14, और 7x সমান কত হবে? 57, বা x সমান 57/7। তাহলে এটা কাটলে 8, অতএব x সমান 8। x এর মান দেওয়ার পরে আমরা পিতা পুত্রের বর্তমান বয়সটি বের করে নিতে পারবো। সুতরাং পিতার বর্তমান বয়স কত লিখছিলাম আমরা? 5x প্লাস 7, তাহলে 5 into 8 প্লাস 7, এটা বছর। তাহলে 40 প্লাস 7 সমান 47 বছর। পিতার বয়স আমরা পেলাম 47 বছর বর্তমান বয়স। এখন অনুরূপভাবে পুত্রের বর্তমান বয়স কত ছিল? 2x প্লাস 7 বছর। 2 into 8 plus 7, 16 7 সমান 23 বছর। তাহলে আমরা পিতার এবং পুত্রের বর্তমান বয়সটি বললাম। এখন বলা হচ্ছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তো 23, তাহলে আমরা এখন বের করে নেই যে 5 বছর পরে
পিতার বয়স হবে কত? 47 যোগ 5 সমান 52 বছর। আর 5 বছর পরে পুত্রের বয়স হবে 23 যোগ 5 সমান 28 বছর। এখন তাহলে 5 বছর পরে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স, আমরা কি লিখবো? 52 28। এখন আমরা যদি দুটোকে 4 দিয়ে ভাগ করি, 4 4 52, 4 7 28, এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে ধারাবাহিক আলোচনায় পরবর্তী অঙ্কগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।